এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। নাক নাক টানলেই তো পানি বের হবে। আপনি বরং আমাকে ছাড়ুন। আমি বাকি কথা বলতে না দিয়ে শাহবাজ বলে ওঠে, ছাড়বো না। বলে শাহবাজ জবার কপালে একটি দীর্ঘ চুম্বন রেখে শক্তভাবে নিজের বুকে আঁকড়ে ধরে তাকে। জাবা চুপ করে স্তম্ভিত হয়ে পড়ে। সে বুঝতে পারছে না শাহবাজের এমন আচরণের কারণ। কেমন অদ্ভুত আচরণ করছে সে। মনের মধ্যেও নানান প্রশ্নের উদয় হয়, তবে সেসব প্রশ্ন মুহূর্তেই হারিয়ে যায়, কারণ শাহবাজের উষ্ণ শরীরে তার সমস্ত ক্লান্তি এবং চিন্তা মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি এসে ভর করে। ফলে চোখ বন্ধ করে নেয় সে, যেন সমস্ত দুনিয়ার সমস্ত চিন্তাবোধ মুহূর্তেই থেমে গেছে এবং এক অনুপম শান্তির মধ্যে সে বিলীন হয়ে যায়। অচিরে গভীর নিদ্রায় ডুবে পড়ে জবা, যেন দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। জবার ভারী নিঃশ্বাস তার গভীর ঘুমের প্রমাণ দেয়। শাহবাজ তারপর মৃদু আলোতে তার ঘুমন্ত মুখটি লক্ষ্য করে। জবার ঘুমন্ত মুখখানা দেখে তার হৃদয় এক অজানা প্রশান্তিতে ভরে ওঠে। এই ক্ষুদ্র কোমল দেহটিকে নিজের বুকে আঁকড়ে ধরে রাখার যে শান্তি সে অনুভব করছে তা শব্দের মাধ্যমে বর্ণনা করা সম্ভব নয়। জবার থেকে বিচ্ছিন্ন হয়ে এই কয়েকটি দিন সে কিভাবে অতিবাহিত করেছে তা কেবল আল্লাহ ছাড়া আর কেউ জানে না। শাহবাজ গভীরভাবে ভাবতে থাকে, এই কিশোরী মেয়ে কিভাবে তার মতো একজন কঠিন পুরুষকে এভাবে বশীভূত করতে পেরেছে। শাহবাজ বুঝতে পারে জবার উপস্থিতি ছাড়া তার অস্তিত্ব এখন অসম্পূর্ণ। এই কিশোরী ফুলটির শোভা ছাড়া তার নিঃশ্বাস নেওয়া এখন দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। ফলে সে মুগ্ধ নয়নে জবার পানি চেয়ে ফিসফিসে বলে ওঠে, জবা ফুল, বিরাট বড় জাদুকরি তুমি। এই আমিটাকে তুমিতে বশ করতে ভালো চাল চেলেছ মেয়ে। কথাগুলো বলতে বলতেই তার চোখের পল্লব ভারী হয়ে আসে এবং অবশেষে সেও প্রশান্তির মাঝে নিদ্রার দেশে পাড়ি জমায়। সময় প্রবাহিত হতে হতে রাত্রের গভীরতা আঘাত হয়ে ওঠে। ঝড় থেমে গেছে সম্পূর্ণরূপে, তবু অন্ধকারে নীরবতা ক্রমশ ভারী হয়। তখনই তাঁবুর বাহিরে একের পর এক পায়ের শব্দ শোনা যায়, যেন অজ্ঞাত ও সতর্ক পদচারণা। শাহবাজের সজাগ মস্তিষ্ক তৎক্ষণাৎ টের পায় বিপদের ঘ্রাণ। এক মুহূর্তের জন্য তার ঘুম ভেঙে যায় এবং দ্রুত নিঃশব্দে সে তার চোখ খুলে ফেলে। ঠিক তখনই কালো বস্ত্র এবং মুখোশের আবরণে আচ্ছাদিত দুটি রহস্যময় প্রবেশকারী শাহবাজের তাঁবুর ভেতরে উপস্থিত হয়। তাদের মধ্যে একজন তলোয়ার হাতে অতিপর সাবধানে এঁকে সে শাহবাজকে ঘুমন্ত ভেবে তার গলা বরাবর তলোয়ারটি চালাতে শাহবাজ আচমকা তলোয়ারটি ধরে ফেলে। মুহূর্তে তার হাত কেটে রক্ত ছিটকে বেরোতে থাকে। রক্তের স্রোত যাবার ঘুমন্ত চোখে পড়তেই আড়মোড়া ভেঙে চোখ মেলে চায় সে। একটু নড়ে ঘুমে নিমজ্জিত চোখে তাকাতেই আবছা আলোতে শাহবাজের হাতের দিকে নজর দিতেই সম্মুখে অচেনা ভয়ঙ্কর কারো উপস্থিতি বুঝতে পেরে জবা চিৎকার দিয়ে ওঠে। জবার চিৎকারে তারপর নিস্তব্ধতা ছিন্ন হয়ে মুহূর্তে যেন বিস্ফোরিত হয়। শাহবাজ তলোয়ারের মুষ্টি শক্ত করে ধরে, শত্রুর আক্রমণ ঠেকাতে তার সমস্ত শক্তি উজাড় করে দিচ্ছে। রক্ত তার হাত থেকে ঝরে পড়ছে, তবু তার কঠিন চাহনিতে একটু ভয় বা দুর্বলতার ছাপ নেই। শত্রুর মুখ ঢেকে রাখা মুখোশের ফাঁকে হিংস্রতা বিদ্যমান, আর তার তলোয়ার শাহবাজের গলার দিকে নামিয়ে আনতে মরিয়া। আঘাতের চাপ ক্রমাগত বাড়ছে, যেন মৃত্যুই এখন শাহবাজের একমাত্র প্রতিপক্ষ। তারপর অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা দ্বিতীয় আক্রমণকারী যখন শাহবাজের দিকে ধেয়ে আসে, তখন জবা হঠাৎই তার ভয়কে জয় করে। শাহবাজের রক্তাক্ত হাতের দৃশ্য তার সমস্ত দুর্বলতাকে পুড়িয়ে এক অভূতপূর্ব সাহসে রূপান্তরিত করে। চোখের পলকে সে তাঁবুর কোণে রাখা একটি ক্ষুদ্র ছুরি ছুটে গিয়ে তুলে নিয়ে সজাগ দৃষ্টিতে সে দ্বিতীয় আক্রমণকারীকে লক্ষ্য করে এগিয়ে যায়। দ্বিতীয় শত্রু তখনও সতর্কতার ছায়ায় ধীর পায়ে এগোচ্ছে। ঠিক সেই মুহূর্তে জবা বিদ্যুৎ গতিতে ছুটে গিয়ে তার পেছন থেকে ছুরিটি শত্রুর হাতে গভীরভাবে গেঁথে দেয়। আকস্মিক সেই আঘাতে শত্রু বিকট আর্তনাতে মাটিতে লুটিয়ে পড়ে। আঘাত এতটাই প্রবল ছিল যে ছুরিটি সম্পূর্ণরূপে তার শরীরে ঢুকে যায়। মাটিতে পড়ে শত্রুর শরীর কাঁপতে থাকে, আর জবা স্তব্ধ হয়ে রক্তাক্ত দৃশ্যের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন সে নিজেই নিজের সাহসের গভীরতা বিশ্বাস করতে পারছে না। শাহবাজ কয়েক মুহূর্তের জন্য হতবাক হয়ে তাকায় জবার পানে। তার তলোয়ার ধরা হাত স্থির, আর চোখ আটকে যায় সামনে দাঁড়ানো মেয়েটির দৃঢ় চেহারায়। সেই মুহূর্তে জবা বিস্ময়ে চিৎকার করে ওঠে।
শেহবাজ তৎক্ষণাৎ তার সামনে থাকা আক্রমণকারীকে এক প্রচণ্ড ঝটকায় সরিয়ে দেয়। শত্রুর প্রতিরোধ ভেঙে এক পা এগিয়ে গিয়ে তার তলোয়ারখানা তুলে নিখুঁত আঘাতে শত্রুর বুক বিদীর্ণ করে দেয়। শত্রুর দেহ নিস্তেজ হয়ে পড়ে আর শেহবাজের কঠিন দৃষ্টি আরো গভীর হয়ে যায়। জবা তড়িঘড়ি করে শেহবাজের কাছে এগিয়ে যায়। তার রক্তমাখা হাত তখনও কাঁপছে, চোখে ভয় আর বিভ্রান্তির গভীর ছাপ স্পষ্ট। সে তার কম্পমান হাত শেহবাজের দিকে তুলে কিছু বলতে উদ্যত হয়, কিন্তু সেই মুহূর্তেই জবার আঘাতে মাটিতে পড়ে থাকা শত্রুটি আচমকে উঠে জবাকে আঘাত করার জন্য এগিয়ে আসে। শেহবাজ এক টানে জবাকে নিজের বুকের সাথে চেপে ধরে, তার চারপাশে একটি দুর্ভেদ্য দেয়াল তুলে দেয়। একই সাথে তার হাতে ধরা তলোয়ার শত্রুর বুকের মাঝখানে সুনিপুণভাবে বসিয়ে দেয়। শত্রু কোনো প্রতিরোধ করার সুযোগ পায় না, মুহূর্তেই মাটিতে লুটে পড়ে। তখনই শেহবাজের শক্ত বুকে সুরক্ষায় জবা সিক্ত গলায় বলে ওঠে, আমি কাউকে আঘাত করেছি। তার ভয় মিশ্রিত কণ্ঠে শেহবাজ জবার মুখ তার বুক থেকে আলতো করে সরিয়ে নেয়। ফের তার চোখে এক গভীর মমতা নিয়ে বলে, আমার বোকা ফুল যে এতটা সাহসী হতে পারে সেটা তো ভাবিনি। শেহবাজের কথার প্রতিক্রিয়া করার আগেই তারা শুনতে পায় বাহিরে পায়ের শব্দ। পরিস্থিতি বিশ্লেষণ করে শেহবাজ তৎক্ষণাৎ জবাকে কঠিন কণ্ঠে বলে ওঠে, ফুল, তুমি এখানে থাকো, এখান থেকে এক পাও বাহিরে রাখবে না। তার কণ্ঠের দৃঢ়তা এমন যেন তা কোনো বিতর্কের স্থানেই রাখে না। তলোয়ার শক্ত হাতে ধরে শেহবাজ এক দৃষ্টিতে তাঁবুর বাড়ি যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু হঠাৎ জবা তার শক্ত হাতখানা চেপে ধরে থামিয়ে দেয়। তার কণ্ঠ ভয় কাঁপলেও দৃঢ়তায় বলে ওঠে, আমিও যাব, আপনাকে একা বের হতে দিব না আমি। শেহবাজ মুহূর্তের জন্য থমকে দাঁড়ায়। তার চোখে এক মিষ্ট অভিব্যক্তি খেলে যায় সম্মুখে দাঁড়িয়ে থাকা রমণীটিকে দেখে, যার অন্তরে ভয় তবু তাকে ছেড়ে দিতে প্রস্তুত নয়। শেহবাজের হৃদয়ের কোণে এক প্রকার প্রশান্তি ছেয়ে যায়। ফের তার মুখে মৃদু হাসি ফুটে ওঠে। সে নিজের হাসি লুকিয়ে গম্ভীর গলায় বলে ওঠে, তুমি গিয়ে কি করবে? তুমি তো ভয়ে নিজের কম্পনই থামাতে পারছো না, তাই বেশি কথা না বলে যেটা করতে বলেছি সেটা করো। শেহবাজের কথায় যাবার শক্তভাবে দাঁড়িয়ে বড় বড় নিঃশ্বাস নিয়ে বলে ওঠে, এই যে দেখুন, আমি কাঁপাকাঁপি থামিয়ে দিয়েছি, তবু আমাকে রেখে যাবেন না। কথার মাঝে তাঁবুর বাইরে ক্রমশ বাড়তে থাকা পায়ের শব্দে জবা শেহবাজের দিকে আকুল কণ্ঠে ফের বলে, আমাকেও নিয়ে চলুন। শেহবাজ এক মুহূর্ত তার দিকে তাকিয়ে পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে রুক্ষ কণ্ঠে বলে, তুমি এখানেই থাকবে, এটা তোমার স্বামীর আদেশ। শেহবাজের কণ্ঠের কঠোরতার নির্দেশ ভারে জবা থেমে যায়। তার ঠোঁট কেঁপে ওঠে, কিন্তু আর কিছু বলার সাহস হয় না। শেহবাজ দৃষ্টি সরিয়ে তলোয়ার হাতে তাঁবু থেকে বেরিয়ে যায়। তাঁবুর বাইরে পৌঁছে শেহবাজ চারপাশের পরিবেশ দেখে থমকে দাঁড়ায়। কোনো জীবিত মানুষের অস্তিত্ব নেই, কেবল তাদের সুরক্ষার দায়িত্বে থাকা প্রহরীদের নিথর দেহ মাটিতে পড়ে আছে। রক্তের ছোপে ভেজা মাটি আর গভীর নীরবতা যেন এক অদৃশ্য মৃত্যুর পূর্বাভাস দেয়। শেহবাজের চোখে তীক্ষ্ণ দৃষ্টি। সে চারপাশের প্রতিটি কোণ নিঃশব্দে পর্যবেক্ষণ করতে করতে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে ঝোপের আড়াল থেকে শত্রুর দল হঠাৎ বেরিয়ে আসে এবং একসঙ্গে আক্রমণ করে। শেহবাজ একটু বিচলিত না হয়ে মুহূর্তের মধ্যেই তলোয়ার তুলে প্রতিরোধ করে তোলে। প্রথম শত্রুটির সপাট আঘাত ঠেকিয়ে দিয়ে এক নির্ভুল আঘাতে তাকে মাটিতে লুটিয়ে দেয়। আর পরপরই দুইজন একসঙ্গে ঝাঁপিয়ে পড়লে শেহবাজ চমৎকার গতিতে সরে গিয়ে তাদের একজনকে কনুইয়ের আঘাতে নিচে ফেলে দেয় এবং অন্যজনের গলায় তলোয়ার বসিয়ে তার নিঃশ্বাস থামিয়ে দেয়। তলোয়ারের ঝলক আর শত্রুদের করুণ আর্তনাদে চারপাশের থমথমে পরিবেশ আরো ভারী হয়ে ওঠে। শেহবাজের প্রতিটি আঘাতে তার অনবদ্য দক্ষতা, শারীরিক শক্তি আর ভয়হীনতার এক অপ্রতিরোধ প্রতিচ্ছবি ফুটে ওঠে, যেন আকাশে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে মৃত্যুর সাথে লড়াই করছে। বাইরের সংঘর্ষের শব্দ শুনে জুনায়েদ ও শেহবাজের সাথে আসা সভাসদরা তাঁবুর দিকে ছুটে আসে। শেহবাজকে একা লড়তে দেখে তারা কোনো দ্বিধা না করে সঙ্গে সঙ্গে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে। চারপাশ থেকে ছড়িয়ে থাকা শত্রুরা দলবদ্ধ হয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তলোয়ারের ঝনঝনানি আর আর্তনাদের মাঝখানে হঠাৎই এক শত্রুর তলোয়ার জুনায়েদের বাহু বিদীর্ণ করে। তার হাত থেকে তলোয়ার ছিটকে পড়ে আর মাটি তার রক্তে ভিজে যায়। জুনায়েদের কাতর দৃষ্টিতে ভর করা যন্ত্রণা মুহূর্তে শেহবাজের রক্তে আগুন জ্বালিয়ে দেয়। শেহবাজের চেহারায় ক্রোধের অন্ধকার ঘনীভূত হয়। তার চোখে দুঃসহ প্রতিশোধের শিখা হয়ে জ্বলে ওঠে। তলোয়ার তার হাতে জীবন্ত আগুন হয়ে নাচতে থাকে।
প্রতিটি আঘাত এতটাই দ্রুত, এতটাই শক্তিশালী যে শত্রুরা তার সামনে দাঁড়ানোর সাহস হারিয়ে ফেলে। তার তলোয়ারের শত্রুর দেহ ছিন্ন ভিন্ন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, আর সেই মাটি ক্রমশ রক্তে রঞ্জিত হতে থাকে। এই মুহূর্তে শাহবাজের পানে কেউ দৃষ্টি দিলে তাকে কোনো মানব নয়, বরং এক রক্ত পিপাসু শক্তি বলে মনে হবে, যার একমাত্র উদ্দেশ্য রক্তের খেলায় শত্রুর অস্তিত্ব বিলীন করা, যার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি আঘাত মৃত্যু নিয়ে আসে, এবং তলোয়ার শত্রুর রক্তে তৃষ্ণার্ত হয়ে আরও জলজল করে ওঠে। শত্রুর দল একে একে তার ক্রোধের সামনে মাটিতে লুটিয়ে পড়ে, তাদের ধ্বংসে যেন একটি অপরিহার্য পরিণতি। চারপাশে ছড়িয়ে থাকা নিথর দেহ আর রক্তে ভেজা মাটি শাহবাজের বিজয়ের নীরব সাক্ষী হয়ে থাকে। শত্রু মুক্ত প্রান্তরে শাহবাজ দাঁড়িয়ে থাকে, তার তলোয়ারের ফলকে রক্তের আভার, তার চোখে প্রতিশোধের তৃপ্তির ছায়া। সব শত্রুকে শেষ করে একজনকে জীবিত রাখে। শাহবাজ তাকে চেপে ধরে গর্জে উঠে প্রশ্ন করে, কে পাঠিয়েছে তোদের? সত্যি কথা বল, নইলে জীবনেও কথা বলার সুযোগ পাবি না। আতঙ্কিত শত্রুটি কিছু বলার চেষ্টা করার আগেই ঝোপের আড়াল থেকে আরেক শত্রু তলোয়ার হাতে শাহবাজকে পেছন থেকে আঘাত করতে ছুটে আসে। তার আঘাত যেন শাহবাজের প্রাণঘাতী মুহূর্ত নির্ধারণ করেছিল, কিন্তু ঠিক তখনই যাওয়া ঝড়ের মতো পেছন থেকে ছুটে আসে। তার হাতে একটি ভারী লাঠি আর চোখে ক্রোধের দহন। সে শত্রুটির উপর এমন শক্তি নিয়ে আঘাত হানে যে লোকটির সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়, কিন্তু যাওয়া থেমে থাকে না। তার লাঠি আবারও উঠে আবারও নামে। প্রতিটি আঘাত যেন তার ভেতরের সমস্ত ভয়, ক্রোধ আর সংগ্রামের প্রকাশ হয়ে উঠেছে। শত্রুটি বাঁচার চেষ্টা করলেও যাবার ক্রমাগত আঘাত তাকে নিষ্ক্রিয় করে দেয়। আশেপাশের সবাই হতভম্ব হয়ে দেখে যাবার রুদ্ররূপ। শাহবাজ যাবার এহেন রূপে খুব করে উপলব্ধি করে, এই মেয়েটি প্রয়োজনে এক সাহসী যোদ্ধা নয়, বরং নিজের ভেতরের ভয়কে হারিয়ে জন্ম নেওয়া এক অনন্য শক্তি বটে। শাহবাজ ধীর পায়ে এগিয়ে এসে জবার হাত ধরে তাকে থামায়। জবার কাঁপতে থাকা হাত থেকে লাঠি ফেলে দিয়ে শাহবাজ তার তলোয়ার তুলে নেয়। এক নিঃশব্দ সুনিপুণ আঘাতে শত্রুটির জীবন শেষ করে দেয়। ফের সে গম্ভীর দৃষ্টিতে জবার দিকে তাকিয়ে তার মাথা থেকে পড়ে যাওয়া ঘুমটা খানা তুলে দিয়ে কঠোরভাবে বলে ওঠে, তোমায় বাহিরে বের হতে না করেছি, তবু কেন বের হয়েছ? জবা মাথা নিচু করে নিরীহ কণ্ঠে জবাব দেয়, আপনার জন্য খুব চিন্তা হচ্ছিল, তাই। জবার কণ্ঠের কোমলতা মুহূর্তের জন্য শাহবাজকে থমকে দিলেও তার রাগ আবারও ফিরে আসে। সে কঠোর স্বরে বলে, যদি তোমার কিছু হয়ে যেত, তোমার বোকামির জন্য আমি সব হারাতাম, সেটা কি বুঝতে পারছো তুমি, বোকাফুল? জবা মাথা নিচু করে থাকে, চোখে অপরাধ বোধের ছায়া স্পষ্ট। শাহবাজ জবাকে আর কিছু না বলে সম্মুখে ফিরতেই বন্দি থাকা শত্রুটির দিকে নজর দিতেই দূর থেকে এক তীর তীব্র গতিতে লোকটির বুকে বিদ্ধ হয়। শত্রুটি মুহূর্তের মধ্যে নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এমন করুণ দৃশ্য দেখে সকলে একযোগে সম্মুখে তাকায়, কিন্তু তখনই অনাকাঙ্ক্ষিতভাবে আরেকটি তীর শাহবাজের দিকে ছুটে আসে। তীরটি এক অপ্রত্যাশিত আঘাত হয়ে সোজা তার বুকে গিয়ে বিধে। তীক্ষ্ণ যন্ত্রণার স্রোত মুহূর্তেই তার শরীরে প্রবাহিত হয়, আর শাহবাজ বুকে হাত দিয়ে মাটিতে বসে পড়ে। এতক্ষণ ধরে নিজের বাহু চেপে দাঁড়িয়ে থাকা জুনায়েদ নিজের ব্যথা ভুলে ছুটে এসে শাহবাজকে ধরতেই শাহবাজ রক্ত হাতে জুনায়েদকে সরিয়ে দিয়ে শ্বাসকষ্টে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমি ঠিক আছি, তুমি নিজেকে সামলাও। বলে শাহবাজ নিজের বুকে বেঁধে থাকা তীরটি শক্ত হাতে ধরল এবং তীব্রভাবে টেনে বের করে ফেলল। অন্যদিকে শাহবাজের সঙ্গে থাকা সভাসদদের কিছু সদস্য তীর নিক্ষেপের স্থানের দিকে দ্রুত ছুটে যায়, যেন শত্রুদের অবস্থান চিহ্নিত করা যায়। তীরটি বের হওয়ার সঙ্গে সঙ্গে রক্ত ফিনকে দিয়ে ছিটকে পড়ে, আর শাহবাজের চোখ ব্যথায় এক মুহূর্তের জন্য খিচে বন্ধ হয়ে যায়। তার শরীরে তীব্র যন্ত্রণার রেশ ফুটে ওঠে। এতক্ষণ যাবৎ শাহবাজের এহেন হালাতে স্তব্ধ হয়ে থাকা জবা এখন আর স্থির থাকতে পারে না। শাহবাজের রক্তে ভিজে যাওয়া বুক নিষ্কম্পিত হাতে চেপে ধরে, তীব্র চিৎকার দিয়ে কেঁদে উঠে বলে, আপনার কিছু হবে না, আমি আপনার কিছু হতে দিব না। ফের রক্ত থামানোর আপ্রাণ চেষ্টা করতে করতে হাও মাও করে কাঁদতে থাকে আর বলে, রক্ত মুছছে না কেন? জবার এহেন অবস্থা দেখে শাহবাজ অতি কষ্টে বলে উঠে, ফুল, আমি ঠিক আছি, ভয় পেও না। শাহবাজের কথায় জবা চিৎকার করে বলে ওঠে, চুপ থাকুন, এত রক্ত বের হচ্ছে আর বলছেন ঠিক আছেন? যাবার ধমকে শাহবাজ এহেন পরিস্থিতিতেও ভ্রুকুঞ্চিত করে মেয়েকে রাগ দেখিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে যাবার পানে তাকিয়ে বলে ওঠে, তোমার সাহস কি করে হয় নিজের স্বামীর সাথে উঁচু গলায় কথা বলার? আর নিজের কান্না থামাও, বোকাফুল।
এমন হালাতে শেহবাজের কঠোর কথাগুলি শুনে জবা নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে শেহবাজের বুকে হাত চেপে ধরে কান্না থামানোর চেষ্টা করতে থাকে, পরন্তু এবার সে কোনোভাবেই সফল হতে পারছে না। শেহবাজ তীক্ষ্ণ দৃষ্টিতে তার অবস্থা উপলব্ধি করে বুঝতে পারে যে আজ তার ধমকেও জবা নিজেকে শান্ত করতে পারবে না। তাই তার ভ্রুদয় শিথিল করে নীরবে জবার হাতে নিজের হাত রেখে তার কণ্ঠে সান্ত্বনা মিশিয়ে বলে, জবা, আমি সত্যি ঠিক আছি, তুমি একটু শান্ত হও। কিন্তু জবা শুনে না। তার কণ্ঠে কান্নার ভার তার হৃদয় ভেঙে দেয়। তখনই জবার সম্মুখে থাকা জুনায়েদের দিকে তাকিয়ে বলে ওঠে, ভাইজান কিছু করুন, ওনার অনেক রক্ত পড়ছে। জুনায়েদ নিজের যন্ত্রণার কথা ভুলে শেহবাজকে তুলতে নিলেই সেখানে উপস্থিত একজন প্রবীণ সভাসদ, যিনি ঔষধি বিদ্যায় পারদর্শী, তিনি জুনায়েদের উদ্দেশ্যে শেহবাজকে নিয়ে তাঁবুতে ফিরতে বলতেই জুনায়েদ শেহবাজকে নিয়ে তাঁবুতে শুয়ে দেয়। তখনই শত্রুর সন্ধানে যাওয়া সভাসদরা তাঁবুর দিকে ফিরে আসে। শেহবাজ তাদের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, অপরাধীকে ধরতে পেরেছেন আপনারা? সকলেই মাথা নত করে বলে সবার নজর পড়ে শেহবাজের রক্তাক্ত বুকে, যেটা জবা এখনো চেপে ধরে রেখেছে। ফলশ্রুতিতে সকলেই চিন্তিত হয়ে যায়। তখনই প্রবীণ সভাসদ শেহবাজের উদ্দেশ্যে বলে ওঠে, হুজুর, এই মুহূর্তে আপনার কথা না বলাই উত্তম। প্রবীণ সভাসদদের কথার প্রত্যুত্তরে শেহবাজ কিছু বলতে নিলেই জবা তার মুখ চেপে ধরে বলে, দয়া করে চুপ থাকুন। জবার অনুরোধে শেহবাজ আর কোনো কথা বাড়ায় না। তখনই প্রবীণ সভাসদ তীব্র মনোযোগের সাথে শেহবাজের বুকে তীরের আঘাত সৃষ্ট ক্ষতটি পরীক্ষা করে দেখে। তার চোখে কিছু গভীর উদ্বেগ ফুটে ওঠে এবং দ্রুত উপস্থিত সভাসদদের উদ্দেশ্যে গরম পানি এবং কিছু বিশেষ উদ্ভিদের নাম বলে দেয়, তাদের আনার নির্দেশ দেয়। তার নির্দেশে জুনায়েদ সাথে সাথে দ্রুত ছুটে যায়। সভাসদের অন্য সদস্যরাও তার পিছু পিছু চলে যায়। সময় গড়াতে থাকে, কিন্তু জুনায়েদ ও সভাসদরা এখনো ফিরে আসে না। প্রবীণ লোকটি তার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন শেহবাজের রক্ত থামানোর, কিন্তু রক্তের প্রবাহ থামাতে একেবারেই ব্যর্থ হচ্ছেন। এইদিকে অবিরত রক্তক্ষরণের কারণে শেহবাজের শ্যামল মুখের রং কালচে হয়ে যাচ্ছে। এমন অবস্থায় যাবার শরীরের প্রতিটি অংশ কম্পিত হতে থাকে এক ভীতিকর পরিস্থিতিতে। এহেন দম বন্ধকর অবস্থায় শ্বাস নিতেও তার কষ্ট হচ্ছে। চোখের সামনে প্রিয় স্বামীকে এমন দুঃসহ অবস্থায় দেখে যাবার সহ্য হয়ে উঠছে না। পুরো পৃথিবী থমকে দাঁড়িয়েছে তার সম্মুখে। প্রতিটি মুহূর্ত আরো শ্বাসরুদ্ধকর হয়ে উঠছে তার নিকট। যাবা কিছুই বুঝতে পারছে না কি করবে এই মুহূর্তে। নিজেকে প্রায় পাগল পাগল লাগছে তার। সে খুব করে অনুভব করছে তার অর্ধাঙ্গের কিছু হলে সে বাঁচবে না। তাই নিজের অজান্তেই যাবা হিসহিসি বলতে থাকে, আমি বাঁচবো না, মরেই যাব। জাবাকে গুনগুন করতে দেখে শেহবাজ নিজের ক্লান্ত চোখে অনিমেষ যাবার দিকে চেয়ে থেকে ফিসফিসিয়ে বলে ওঠে, জবা ফুল, আমার কিছু হলে কি তুমি ফিরে যাবে নিজের পিতামাতার নিকট? বিবাহ করবে কি অন্য কাউকে? ভুলে যাবে কি আমায়? শেহবাজের এহেন প্রশ্নে জাবা রুদ্র রূপ ধারণ করে রক্তচক্ষু নিয়ে অশ্রুসিক্ত নয়নে গর্জে বলে ওঠে, মরে যাব আমি মরে যাব আপনি বিহনে। ঝরে ঝরে পড়বো একা, শুকনো ফুলের মতো হারিয়ে যাব পৃথিবীর কোণে। নিঃশেষ হয়ে যাব ধুলোর মতো, অগণিত স্মৃতির মাঝে বিলীন হয়ে। জাবার মুখ থেকে এমন হৃদয় বিতারক বাক্য শুনে শেহবাজের কঠোর ঠোঁটের কোণে এক অদৃশ্য হাসির আভাস দেখা দেয়। যে হাসি এতকাল শীতল গাম্ভীর্যের আড়ালে বন্দী ছিল, তা আজ উদ্ভাসিত হয় অবিরল স্পন্দনে। ফের রক্ত মাখা কাপা হাতে শেহবাজ শুয়ে থেকেই যাবার মাথার ঘুমটাটা সতর্ক হাতে টেনে দেয়। ফের তৃষ্ণার্ত কণ্ঠে ভাঙা গলায় গম্ভীর ভাব নিয়ে শেহবাজ বলে ওঠে, বোকা ফুল, কতবার বলেছি পরপুরুষের সামনে যেন তোমার ঘুমটা খুলে না পড়ে। শেহবাজের এহেন রূপে বলা বাক্য জাবার হৃদয়ে তীব্র বেদনার ঝড় তুলে। তার বুক ফেটে আরো তীব্র ব্যাগে কান্না আসে, আর সেই কান্নার অশ্রু নিরবিচ্ছিন্ন ধারায় গড়িয়ে পড়ে। সে দুঃসহ অশ্রু দেখে শেহবাজ তার নিস্তেজ রক্ত মাখা আঙ্গুল দিয়ে আলতো করে যাবার চোখের কোণ মুছে দিয়ে গভীর অথচ নিভে যাওয়ার স্বরে ধীরে ধীরে বলে, তোমার চোখে এই অশ্রুধারা কেন? এটি কি স্বামীর প্রতি কর্তব্যের নিঃশব্দ সাক্ষ্য, নাকি গভীর ভালোবাসার অনিবার্য প্রকাশ? শোনো ফুল, আমি বাঁচি বা মরি, এই অশ্রু যেন শুধুই আমার জন্য ঝরে, অন্য কারোর জন্য নয়। শেহবাজের কথায় যাবা অভিভূত হয়ে নিজের দৃষ্টি শেহবাজের দৃষ্টিতে নিবদ্ধ করতেই তার চোখে এক গভীর অবসন্নতা লক্ষ্য করে যাবা।
ধীরে ধীরে শাহবাজের শরীর যেন জীবনের উজ্জ্বলতা হারিয়ে নিস্তেজ হয়ে পড়ছে। মুহূর্তে তার চোখের পাতা নিমিষে বন্ধ হয়ে গেল। শাহবাজের হঠাৎ এই পরিবর্তনে শ্বাস প্রশ্বাস বেগতিক হয়ে উঠে যাবার কণ্ঠ কম্পিত হতে থাকে, যেন সমস্ত পৃথিবী তার চারপাশে ঘুরে দাঁড়িয়েছে। ফির অবর্ণনীয় আতঙ্কে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে না পেরে সে আকস্মিকভাবে চিৎকার করে প্রবীণ লোকটিকে বলে ওঠে, দেখুন না ওনার কি হয়েছে, উনি চোখ কেন বন্ধ করলেন, বলুন না উনি ঠিক আছেন তো? যাবার আতঙ্কিত প্রশ্নে প্রবীণ লোকটি তৎক্ষণাৎ এগিয়ে এসে শাহবাজের নিস্তেজ দেহ পরীক্ষা করতে থাকে। তার হাতটি তীব্র কাঁপছিল, মুখটি অসীম উদ্বেগে ভারাক্রান্ত হয়ে উঠেছে। যদিও তিনি চেষ্টা করছিলেন নিজের অস্থিরতা গোপন করার, তবু তা সফল হয়নি। তার কণ্ঠ থেকে অল্প স্বরে বেরিয়ে আসে, জমিদার হুজুরের অবস্থা অন্তত সংকটাপন্ন, সময় নষ্ট করা উচিত হবে না, ঔষধ প্রস্তুত করতে হবে অবিলম্বে। তাদের কথোপকথনের মাঝেই তাঁবুর ভারী পর্দা সরিয়ে জুনায়েদ এবং তার সঙ্গীরা প্রবেশ করে। জুনায়েদের হাতে বিরল ঔষধি উদ্ভিদ, তার তীক্ষ্ণ চোখে ধরা স্পষ্ট দেখা যাচ্ছে ক্লান্তির গভীর ছাপ, যেন পথ চলতে চলতে তার আত্মাও ক্লান্ত হয়ে পড়েছে। ক্লান্তি মাখা মুখে প্রবেশ করে সে তীক্ষ্ণ ক্ষীণ স্বরে বলে ওঠে, উদ্ভিদ সংগ্রহ করতে গিয়ে অনেকটা সময় কেটে গেছে, এখানে সবকিছু ঠিক আছে তো? তার কণ্ঠে উদ্বেগের ঝলক স্পষ্ট, কিন্তু কথা শেষ হওয়ার পূর্বেই তার চোখ গিয়ে আটকে যায় শাহবাজের নিস্তেজ দেহে, যেন অমঙ্গল তার সমস্ত অস্তিত্বকে গ্রাস করে নিয়েছে। শাহবাজের এমন দুর্বল চেহারা দেখে জুনায়েদ বাকরুদ্ধ হয়ে পড়ে, হাতের ঔষধি প্রায় ছিটকে পড়ে যাওয়ার উপক্রম। ঠিক সেই মুহূর্তে যাবা দ্রুত এগিয়ে এসে কাতর মুখে জুনায়েদের হাত থেকে উদ্ভিদগুলো কেড়ে নিয়ে প্রবীণ লোকটির হাতে তুলে দিয়ে কাতর স্বরে বলে ওঠে, আপনি তো এগুলোই চেয়েছিলেন তাই না? এবার সবকিছু ভাইজান এনেছেন, এবার উনি ঠিক হয়ে যাবেন তাই না? প্রবীণ লোকটি নীরবে মাথা নাড়ায়, সময় নষ্ট না করে এই উদ্ভিদগুলো নিয়ে ওষুধ তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েন। অন্যদিকে জবা শাহবাজের প্রাণ শক্তি ফেরানোর মরিয়া প্রচেষ্টায় তাকে ডেকে চলেছে, যেন তার ডাক শাহবাজের নিস্তেজ চেতনাকে জাগিয়ে তুলতে পারে। অবশেষে ওষুধ তৈরি শেষ হয়। প্রবীণ লোকটি তার শাহবাজের গভীর ক্ষতস্থানে প্রয়োগ করে। মুহূর্তের মধ্যে রক্তপাত থেমে যায়। তাঁবুতে উপস্থিত সবাই তখন একসঙ্গে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে। সময় যায়, কিন্তু তবু শাহবাজের চেতনা ফেরে না। শাহবাজকে এমন প্রাণহীন দেখে জবার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে উন্মাদের মতো চিৎকার করে ডেকে ওঠে, যেন তার চিৎকার শাহবাজকে মৃত্যুর হাতছানি থেকে ফিরিয়ে আনবে। এহেন পরিস্থিতিতে জুনায়েদ প্রবীণ লোকটির দিকে তাকিয়ে প্রশ্নবোধক দৃষ্টি দেয়। প্রবীণ লোকটি সে দৃষ্টির অর্থ বুঝে নিম্নগামী কণ্ঠে বলে, আমার দ্বারা যা সম্ভব তা করেছি, এখন যেভাবেই হোক জমিদার হুজুরকে এই ওষুধটা খাওয়াতেই হবে, তার জ্ঞান না ফেরা পর্যন্ত। এহেন বাক্যে জুনায়েদ উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করে, এটা খাওয়ালে কি ভাইজানের জ্ঞান ফিরবে? জুনায়েদের প্রশ্নে প্রবীণ লোকটি মাথা নত করে বলে ওঠেন, আমি জানি না, এইসব কিছু আল্লাহর হাতে। তার কথায় জুনায়েদের শরীরের সমস্ত শক্তি নিস্তেজ হয়ে পড়ে। অন্যদিকে জবার পাগল প্রায় অবস্থা। জবার এহেন অবস্থা দেখে জুনায়েদ নিজেকে সামনের সম্মুখে এগিয়ে এসে জবাকে থামানোর চেষ্টায় বলে ওঠে, ভাবিজান, নিজেকে সামলান, এখন দয়াময় রবের উপর ভরসা করুন, তার কাছে ভাইজানের সুস্থতা প্রার্থনা করুন, তিনি নিশ্চয়ই আমাদের খালি হাতে ফেরাবেন না। জুনায়েদের কথায় জবার অস্থির মন কিছুটা শান্ত হয়। তার চোখের অশ্রুর ভারী স্রোত এক মুহূর্তের জন্য স্থবির হয়ে যায়। অশ্রুসিক্ত নয়নে সে একবার জুনায়েদের দিকে গভীর দৃষ্টিতে তাকায়, যেন তার ভেতরের সমস্ত বেদনা সেই এক দৃষ্টিতেই ধারণ করা। কোনো কথা না বলে সে ধীর পায়ে তাঁবুর বাইরে চলে যায়। তার এই হঠাৎ আচরণে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়। নিঃশব্দের মাঝে কেবল বিস্ময়ের এক অদৃশ্য ঢেউ আছড়ে পড়ে। কারোরই সাহস হয় না কিছু বলার। তারা কেবল তার প্রস্থানের দিকে তাকিয়ে থাকে, যেন প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে এক অনিবর্ষণীয় রহস্য। অল্প কিছুক্ষণ পর জবা ফিরে আসে, তবে এবার তার চেহারায় এক অদ্ভুত পরিবর্তন। তার দৃষ্টি নত, মুখে ছড়িয়ে আছে এক অগাধ শান্তি, যেন এক গভীর অভিজ্ঞতা তাকে ভেতর থেকে বদলে দিয়েছে। সবার সামনে এসে স্থির কণ্ঠে বলে ওঠে, আপনারা সবাই বাইরে যান, আমি এখন সালাত আদায় করব। যাবার কথায় প্রবীণ লোকটি একটু চিন্তিত হয়ে বলে ওঠেন, কিন্তু জমিদার গিন্নি জমিদার হুজুরকে তো আধ ঘন্টা পর পর এই ওষুধটা খাওয়াতে হবে। তার কথার প্রত্যুত্তরে জবা শান্ত কণ্ঠে বলে ওঠে,
চিন্তা করবেন না, 8 ঘন্টা পর পর ঔষধ আমি খাওয়াবো। তবুও যদি কোনো অসুবিধা হয় তবে অবশ্যই আপনাদের ডাকবো। যাবার এই অটল নিশ্চয়তায় বাকিদের মনে আর কোনো প্রশ্ন জাগে না। তারা নীরবে প্রস্থান করে, যেন তার দৃষ্টি ও কণ্ঠে লুকানো দৃঢ়তায় সকল উত্তর নিহিত। তবে প্রস্থান করতে করতে জুনায়েদের দৃষ্টি স্থির হয় যাবার উপরে। মাত্র কিছুক্ষণ আগে মেটে উন্মাদের মতো আচরণ করছিল, যেন সুখ আর উদ্বেগের তীব্র স্রোতে ভেসে যাচ্ছিল তার অস্তিত্ব। অথচ এখন তাকে দেখে মনে হয় যেন সে এক দায়িত্বশীল কন্যার প্রতিমূর্তি, যার উপর সমস্ত দায়িত্ব ভার ন্যস্ত করা যায়। এই ভাবনার ভারে ক্লান্ত জুনায়েদও তাঁবু ছেড়ে বেরিয়ে যায়। আর যাওয়া সকল মানসিক অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করে মাথা নত করে আত্মসমর্পণ করে দয়াময় রবের স্নেহময় করুণার কাছে। জুনায়েদ তাঁবুর বাইরে এসে গাছের উঁচু শেকড়ে বসে, তার দৃষ্টি নিবদ্ধ অম্বরের দিকে, যেখানে অন্ধকার এখনো অটল। সে নিঃসীম শূন্যতায় যেন কোনো অদৃশ্য প্রশ্নের উত্তর খুঁজে ফিরছে সে। আকাশের নীরবতা যেন তাকে গ্রাস করেছে, অথচ তার মনস্তাপটাতে মিশে যাচ্ছে নিঃশব্দে। হঠাৎ প্রবীণ লোকটি ধীর পায়ে এগিয়ে এসে তার সম্মুখে দাঁড়ায়। অদৃশ্য কষ্টের ভারে নত জুনায়েদের ক্ষত বিক্ষত বাহু থেকে রক্তমাখা কাপড় সরিয়ে ফেলে সে। তাজা রক্তের দৃশ্য উদাসীন চোখে দেখে জুনায়েদ। একবার লোকটির দিকে তাকায়, তারপর আবার আকাশে ফিরিয়ে নেয় তার দৃষ্টি। প্রবীণ লোকটি কোনো কথা না বলে নীরবে ওষুধ লাগায় তার ক্ষতস্থানে। পরিষ্কার কাপড়ে তা মুড়িয়ে বেঁধে দেয়। নিজের কাজ শেষ করে নিঃশব্দে প্রস্থান করে জুনায়েদের সম্মুখ থেকে। জুনায়েদ তখনও শূন্য দৃষ্টিতে স্থির থাকে, তার ভাবলেশহীন চোখে কোনো আবেগের স্পর্শ নেই। এক গভীর নিঃসঙ্গ কণ্ঠে সে হঠাৎ ফিসফিসিয়ে ওঠে, যেন নিজের সাথে কথা বলছে। রোকাইয়া, তুমি যদি আজ এখানে থাকতে তবে কি ভাবিজানের মতো আমায় নিয়ে অস্থির হতে? আচ্ছা, আমি যদি মরে যাই তবে তুমি কি একটুও কষ্ট পাবে? তার কণ্ঠস্বর আকাশের নীরবতায় মিশে যায়। কোনো প্রতিধ্বনি ফিরে আসে না, কোনো সান্ত্বনা আসে না। শুধু অন্ধকার আকাশ আর নক্ষত্রের ক্ষীণ আলোর সাক্ষী হয়ে রয়ে যায় তার বেদনাময় আত্মকথনের। তাঁবুর ভেতরে জবা তখনও সালাতে নিমগ্ন, তার চোখে গভীর দৃষ্টি আর মুখে দুয়ার ফিসফিস শব্দ। সময় গড়াতেই সালাত শেষ করে জবা উঠে দাঁড়ায়, ধীরে শেহবাজের পাশে গিয়ে বসে। বাটিতে রাখা ওষুধ তুলে নিয়ে কাপা হাতে চামচে ভরে শেহবাজকে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু শেহবাজের নিস্তেজ শরীর কিছুতেই তা গ্রহণ করতে পারে না। প্রতিবার ব্যর্থ হওয়ার সঙ্গে সঙ্গে জবার হাত কেঁপে ওঠে, তার চোখ বেয়ে নীরবে অশ্রুধারা ঝরে, যেন তার সমস্ত শক্তি সেই অশ্রুর সঙ্গে বিলীন হয়ে যাচ্ছে। অসংখ্য চেষ্টার পরেও সফল না হয়ে এক মুহূর্তের জন্য থেমে যায় জবা। কেউ একজনকে ডাকতে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ায়, কিছু ভাবতে থাকে গভীর মনোযোগে। ফের একটি দীর্ঘশ্বাস নিয়ে সে পুনরায় শেহবাজের সম্মুখে বসে। বাটির মধ্য থেকে কিছু ওষুধ নিজ মুখে তুলে নেয়। নিঃশব্দে শেহবাজের মুখের কাছে ঝুঁকে তার নিস্তেজ ওষ্ঠে নিজের ওষ্ঠ মিলিয়ে ধীরে ধীরে নিজের মুখের ওষুধ শেহবাজের মুখে প্রবিষ্ট করে। শেহবাজের নিস্তেজ শরীর একসময় সে ওষুধ গলাধকরণ করে নেয়। জবা এক গভীর সান্ত্বনার নিঃশ্বাস ফেলে, যেন তার অন্তরের সমস্ত জ্বলন সেই এক মুহূর্তে প্রশমিত হয়েছে। তারপর ধীর পায়ে উঠে দাঁড়ায়, আবার সালাতে ফিরে যায়। সময়ের প্রবাহ অপ্রতিরুদ্ধ এগিয়ে চলে। পূর্ব আকাশে সূর্যের আগমনী আভাস স্পষ্ট হয়, আর ফজরের ক্ষণ ক্রমশ ফুরিয়ে যায়। শেহবাজকে খাওয়ানোর সমস্ত ওষুধও ফুরিয়েছে, তবু শেহবাজের চেতনার কোনো আভাস মেলে না। প্রবীণ লোকটি বারবার এসে শেহবাজের অবস্থার নিবিড় পর্যবেক্ষণ করে, কিন্তু প্রত্যেকবারই সে নিঃসঙ্গ হতাশার ভারে নত হয়ে পড়ে। আশার ক্ষীণতম আলোটুকু মুছে গেলে একসময় সে গভীর উদ্বেগ নিয়ে তাঁবুর বাইরে সরে যায়, যেন প্রার্থনাও তার কাছে সমাধানহীন হয়ে পড়েছে। মধ্যাহ্নের সূর্য প্রায় দিগন্তে এসে ঠেকেছে। তাঁবুর ভেতরে জবা নফল সালাতের সেজদায় লুটিয়ে আছে, তার উচ্ছ্বসিক্ত কণ্ঠে নীরব বাহাজারি আকাশ ভেদ করে যেন সৃষ্টিকর্তার আরশে গিয়ে থাকে। তার হৃদয়ের প্রতিটি স্পন্দন, প্রতিটি আর্তনাদ একান্তভাবে রবের প্রতি নিবেদিত। সেজদায় মাথা ঠেকিয়ে ভয়ে আর অস্থিরতায় জবা নিঃশব্দে ডুকরে কাঁদে। ঠিক সেই মুহূর্তে শেহবাজের বন্ধ চোখ ধীরে ধীরে খুলে যায়, তার দৃষ্টি ক্ষীণ আলোতে নিবদ্ধ হয়। প্রথমবারের মতো তার ঠোঁট নড়ে, মৃদু কণ্ঠে একটি শব্দ উচ্চারিত হয়, ফুল। কিন্তু শেহবাজের এই মুগ্ধকর ডাক জবার কর্ণগোচর হয় না। কিভাবে হবে? সে যে তখন ধ্যানমগ্ন, তার সমস্ত অস্তিত্ব নিবেদিত দয়াময় রবের প্রতি, যার গান যেন পৃথিবীর সব শব্দ থেকে মুক্ত। তার হৃদয় শুধুই প্রার্থনার প্রতিধ্বনি বহন করছে।
শাহবাজ ধীরে মাথা ঘুরিয়ে চারপাশে দৃষ্টি ফেলতেই তার চোখ পড়ে জবার সেজদারত অবয়ব। প্রার্থনায় নিমগ্ন সেই দৃশ্য তার বিবর্ণ মুখে এক অনিবর্চনীয় মৃদু হাসি ফুটিয়ে তোলে। সে ধীরে ধীরে নিজের দুর্বল শরীর তুলে বসার চেষ্টা করে, যা তার মতো রোগীর পক্ষে কষ্টসাধ্য। কিন্তু শাহবাজ, সে তো এক দুর্দান্ত যোদ্ধা। চোখ যখন খুলেছে তখন এই দুর্বলতা তাকে বশ করতে পারবে না কোনোক্ষণে। সর্বশক্তি প্রয়োগ করে শাহবাজ ধীরে ধীরে উঠে বসে। যন্ত্রণায় ছিন্ন ভিন্ন শরীর নিয়েও এক সংকল্পবদ্ধ দৃঢ়তায় সে দাঁড়িয়ে যায়। নিঃশব্দে ধীর পায়ে সে এগিয়ে আসে জবার কাছে। ফের জবার সম্মুখে হাঁটু গেড়ে বসে, স্নেহ মাখা হাতটি রাখে তার সেজদারত মাথায়। এহেন স্পর্শে জবার প্রার্থনার গভীরতা ভেঙে যায়। মুহূর্তের মধ্যে সে সেজদা থেকে উঠে সালাম ফিরায়। ফের সম্মুখে থাকা নিজের স্বামীর মুখপান দর্শন করে শান্ত দৃষ্টিতে। কিছুক্ষণ পূর্বেও তার মাঝে থাকা অস্থিরতার লেশমাত্র পরিলক্ষিত হচ্ছে না এখন তার দৃষ্টিতে, বরং সেখানে প্রকাশিত হচ্ছে এক অসীম প্রশান্তি। নিজের প্রশান্তিরত মুখে হাসি ফুটে ভাঙা কণ্ঠে বলে, আসসালামু আলাইকুম। জবার সালামের প্রত্যুত্তরে শাহবাজ মৃদু হাসি দিয়ে বলে ওঠে, ওয়ালাইকুম আসসালাম। শাহবাজের কণ্ঠস্বর ভেসে আসতেই জবা এক গভীর নিঃশ্বাস ফেলে, যেন তার সমস্ত ক্লান্তি মুছে গিয়ে এক পবিত্র শান্তি নেমে এসেছে। একে অপরের কাছে শান্তির আশ্রয় খুঁজে সে মাথা রাখে শাহবাজের কাঁধে। তার আঁখি যুগল বন্ধ করে এক অমলিন শান্তিতে প্রবেশ করে। ফের ক্ষীণ কণ্ঠে বলে, সত্যি মরে যেতাম আপনি বিহনে। জবার ক্ষীণ কণ্ঠের বাক্যে শাহবাজ জবাকে শক্ত হাতে আলিঙ্গন করে, মাথায় হাত বুলিয়ে কমল কণ্ঠে বলে, হিস, বিশ্রাম করো ফুল, আমি আছি তোমার সনে। শাহবাজ দীর্ঘক্ষণ জবাকে নিজের বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে রেখেছে, যেন সময় থেমে গেছে, পৃথিবী পুরোপুরি স্থির হয়ে গেছে। এমন মুহূর্তে তাঁবুর প্রবেশদ্বারে পা রাখতেই জুনায়েদ তার ভাইকে সজ্ঞানে দেখে অবাক হয়। এক আনন্দময় চাহনিতে তার দিকে এগিয়ে এসে বলল, ভাইজান আপনি ঠিক আছেন? জুনায়েদের প্রশ্নে শাহবাজ গভীর দৃষ্টিতে তাকিয়ে তার তর্জনী আঙ্গুল মুখে ঠেকিয়ে শান্ত স্বরে বললেন, জুনায়েদ, চুপ থাকো, তোমার ভাবি যান বিশ্রাম করছে। শাহবাজের কথায় জুনায়েদের মুখে মৃদু হাসির রেখা ফুটে ওঠে। সে নীরবেই তাঁবুর বাইরে চলে যায়, যেন এই শান্তির মুহূর্তে সে কোনো প্রকার বাধা প্রদান করতে চাইছে না। তাঁবুর নিস্তব্ধতাকে ভেদ করে শাহবাজ তার অটুট হাতে জবাকে আগলে রেখেছে গভীর যত্নে। সময় কতটা কেটেছে কোনো হিসাব নেই তার। জবা শাহবাজের প্রশস্ত বুকে মাথা রেখে নিজের সমস্ত ক্লান্তি, দুঃখ এবং উদ্বেগকে ভুলে চিন্তাহীন ঘুমে মগ্ন। শাহবাজের তীক্ষ্ণ দৃষ্টি হঠাৎ তাঁবুর ফাঁক দিয়ে বাইরের দিকে পড়তেই সে ধীরে ধীরে জবাকে তার আরামের স্থানে শুয়ে দেয়। ফের পদচারণ করে তাঁবুর বাহিরে। তার প্রতিটি পদক্ষেপ ভারী, যেন এক একটি দায়িত্বের প্রতীক। তাঁবুর বাইরে এসে শাহবাজ থমথমে চোখে চারপাশে তাকায়। ক্লান্ত মুখে অপেক্ষারত সভাসদরা তাকে দেখে প্রশান্তির হালকা হাসি টেনে জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন জমিদার হুজুর? শাহবাজ তাদের আশ্বস্ত করে দৃঢ় অথচ কঠিন কণ্ঠে বলে, আমি ঠিক আছি, সকলে প্রস্তুত হন, মহলে ফেরার আয়োজন করুন। জুনায়েদ শাহবাজের কথায় চিন্তিত হয়ে উদ্বিগ্নে এগিয়ে আসে। কণ্ঠের সংখ্যা মিশিয়ে সে বলে, ভাইজান আপনার এই অবস্থা ভ্রমণ করা উচিত হবে না, আপনি বরং বিশ্রাম নিন। কিন্তু শাহবাজের চোখে এক বিন্দু দ্বিধার ছায়াও নেই। তার মুখে কঠোর দৃঢ়তার রেখা টেনে সে স্থির কণ্ঠে নির্দেশ দেয়, আমি যা বলেছি তা করো, বিশ্রামের সময় নেই, কিছুক্ষণের মধ্যে রওনা হব আমরা। তার কণ্ঠে দৃঢ়তা এমন ছিল যে উপস্থিত কেউ আর কোনো প্রশ্ন করার সাহস করেনি। চারপাশ নীরব। শাহবাজ ভারী পদক্ষেপে আবার তাঁবুর ভেতরে প্রবেশ করে। জবা তখন ধীরে ধীরে ঘুম থেকে জেগে চারপাশে অস্থির চোখে তাকাচ্ছে। তার দৃষ্টি খুঁজে ফিরছে কিছু অদৃশ্য আতঙ্কের মতো। তাঁবুর প্রবেশ মুখে শাহবাজকে দাঁড়িয়ে থাকতে দেখে জবা হঠাৎ উঠে দৌড়ে তার বুকে ঝাঁপিয়ে পড়ে। তার কণ্ঠ ভয়ে কাঁপছে, উদ্বেগে সিক্ত যেন শব্দগুলো মনের গভীর থেকে ছুটে আসছে। আপনি কোথায় গিয়েছিলেন? আমি ভেবেছিলাম আমি সব স্বপ্ন দেখেছি। জবার আলিঙ্গনের চাপ শাহবাজের ক্ষতস্থানে গিয়ে পড়তেই এক ঝটকায় ব্যথার স্রোত তার শরীর বেয়ে যায়। কিন্তু শাহবাজ মুখে একটু প্রকাশ হতে দেয় না। চোখ বন্ধ করে ব্যথা সহ্য করে নিজেকে সামলে নেয়। ফের আলতো করে জবাকে বুক থেকে সরিয়ে গভীর কোমল কণ্ঠে বলে, ফুল, তুমি স্বপ্ন দেখোনি, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। তার কথায় এক অদ্ভুত প্রশান্তি, যেন সমস্ত অস্থিরতার অবসান ঘটে। তারপর শাহবাজ মৃদু গম্ভীর স্বরে দৃঢ় নির্দেশ দেয়, তৈরি হয়ে নাও, কিছুক্ষণের মধ্যে আমরা মহলে ফেরার জন্য রওনা হব। শাহবাজের বলা কথায় জবা এক মুহূর্ত চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে।
তার চোখের গভীরে চিন্তার ছায়া যেন নীরবে প্রশ্ন ছুড়ে দিচ্ছে। আপনার শরীর ভালো নেই, এভাবে কিভাবে ভ্রমণ করবেন? কিন্তু সে একটিও শব্দ উচ্চারণ করে না। সে অবস্থার নীরব দৃষ্টির ভাষা বুঝতে পেরে মুখে দৃঢ়তার রেখা আরো গভীর করে কঠিন অথচ শান্ত কণ্ঠে বলে, ফুল, আমি প্রস্তুত হতে বলেছি। জবা আর কোনো কথা বাড়ে না। শ্রেয়াবাজের কথার গভীরতায় সে নীরব থেকে ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করতে শুরু করে। তারপর বাইরে তখন চঞ্চল কর্মব্যস্ততা। ঘোড়াগুলো প্রস্তুত, মালপত্র গুছিয়ে নেওয়া হয়েছে। শ্রেয়াবাজ নিঃশব্দে এক দৃষ্টিতে পুরো প্রস্তুতি পর্যবেক্ষণ করছে। তার উপস্থিতি যেন সবার মধ্যে এক অদৃশ্য শক্তি আর ভরসার সঞ্চার করে। সবকিছু প্রস্তুত হলে জবাকে পালকিতে বসানো হয়। শ্রেয়াবাজ নিজে তার ঘোড়ায় চড়ে পালকির সামনে অবস্থান নেয়, যেন তার অস্তিত্বই তাদের সুরক্ষার প্রতীক। যাত্রা শুরু হয় নির্ধারিত গন্তব্যের পথে। পালকির ভেতর থেকে জবা পর্দার ফাঁক দিয়ে বারবার শ্রেয়াবাজের দিকে তাকায়। তার চোখে উদ্বেগ আর চিন্তার ছায়া স্পষ্ট। কিন্তু যখনই সে শ্রেয়াবাজের দৃঢ় পিঠ আর শক্ত হাতে লাগাম ধরার দৃশ্য দেখে, তার হৃদয়ে খানিক স্বস্তি নেমে আসে। শ্রেয়াবাজও তার দায়িত্বের মাঝে মধ্যেই ঘোড়ার পিঠ থেকে জবার দিকে এক পলক তাকায়। সে দৃষ্টিতেই সে জবার সমস্ত অস্থিরতা আর উদ্বেগ পড়ে নেয়। তার ঠোঁটের কোণে একচিলতে প্রশান্তির হাসি খেলে যায়। ফের চোখের ইশারায় শ্রেয়াবাজ জবাকে বোঝায়, আমি ঠিক আছি ফুল। জবাও সে ভাষা বুঝে নেয়। তার হৃদয়ের অস্থিরতা কিছুটা স্থিমিত হয় আর যাত্রা অবিচল থাকে তাদের গন্তব্যের পথে। আজকের যাত্রা যেন সে প্রথম দিনের মতো, যেদিন জবা অনিচ্ছাকৃতভাবে তার পিতা মাতাকে ছেড়ে অপ্রিয় এক পুরুষের সাথে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। যদিও আজকের গন্তব্য ও সেদিনের গন্তব্য এক, তবু অনুভূতির সূক্ষ্ম পরিবর্তন আজ স্পষ্টতর হয়ে উঠেছে। সেদিন যে চোখে শ্রেয়াবাজ ছিল এক কঠোর নির্দয় পুরুষ, আর সেই চোখে সে হয়ে উঠেছে তার সমস্ত পৃথিবী। যে মানুষটির প্রতি ছিল শুধুই ভয়, আর সেই মানুষটির জন্য উদ্বেগ, চিন্তা এবং গভীর ভালোবাসার ছাপ ফুটে উঠেছে। সেদিন যা ছিল অজানা আতঙ্ক, আজ তা পরিণত হয়েছে এক গভীর সম্পর্কের অপূর্ব অনুভূতিতে। সুতরাং সত্যি বলা যায়, সময় সবকিছু বদলে দেয়। অতঃপর শ্রেয়াবাজ এবং জবার এই যাত্রা শুধু এক নির্দিষ্ট গন্তব্যের দিকে নয়, বরং তাদের অন্তরে এক নতুন অনুভূতির জন্ম দিচ্ছে। তবে এই যাত্রা কি শুধু স্মৃতির পাতায় রয়ে যাবে, নাকি এটি এক নতুন অধ্যায়ের সূচনা ঘটাবে? পালকির সুরেলা আলো ছায়ার অভ্যস্ত হয়ে জবা একে একে যাত্রার প্রতিটি মুহূর্ত মনে মনে জমিয়ে রাখে। ধীরে ধীরে পশ্চিম আকাশে সূর্যের আলো কমে যেতে থাকে, আর তাদের পথের প্রতিটি মুহূর্ত সোনালি রঙে রঙিন হয়ে ওঠে। পালকির মৃদু ঝাঁকুনির সাথে ঘোড়ার খটখটে পদক্ষেপের শব্দে তাদের মনের গভীরে অনুভূতির ঢেউ আস্তে আস্তে আছড়ে পড়ে, আর একে অপরকে আরো কাছাকাছি অনুভব করতে থাকে। ফলশ্রুতিতে এই অনুভবের সময় অনন্তের মতো ধীরে প্রবাহিত হয়। রাতের নিস্তব্ধতা থেকে দিন আসতে থাকে, আর অক্লান্ত পরিশ্রমের পর তাদের রথ অবশেষে মহলের প্রধান ফটকের সামনে এসে থামে। ঘোড়ার খুরের ভারী শব্দে মহলের পরিবেশ মুহূর্তেই রুদ্ধ হয়ে যায়। অন্দর মহলের সকলে দৌড়ে বেরিয়ে আসে। উৎকণ্ঠা এবং কৌতূহলে ভরা মুখগুলো দরজার কাছে জড়ো হয়। আলেয়া বানু প্রথমেই দৃশ্যমান। তিনি সবাইকে পেছনে ফেলে এগিয়ে এসে কণ্ঠে স্পষ্ট উদ্বেগের আভাস নিয়ে সামনে দাঁড়ানো জুনায়েদের দিকে তাকান। তার ক্লান্ত চেহারা, ধুলো জামা কাপড় এবং ক্ষত চিহ্ন তার চৌকস ব্যক্তিত্বকে যেন ম্লান করে দিচ্ছে। আলেয়া বানুর কপালে দুশ্চিন্তার রেখা আরো গভীর হয়ে ওঠে। শ্রেয়াবাজ তখনই ঘোড়া থেকে নেমে কোনো দিকে না তাকিয়ে সোজা পালকির সামনে এসে দাঁড়িয়ে পর্দা সরিয়ে তার হাত বাড়িয়ে দেয়। ভেতর থেকে ধীর পায়ে জবা হাত বাড়িয়ে তার শক্ত মুঠি ধরে পালকি থেকে নামতে শুরু করে। তার ক্লান্ত মুখ, নিস্তেজ দৃষ্টি যেন দীর্ঘ যাত্রার বেদনার গল্প বলে। তবু শ্রেয়াবাজের পাশে এসে দাঁড়াতেই তার মধ্যে বিন্দু মাত্র দ্বিধা নেই। আলেয়া বানুর চিন্তার কালো মেঘ তখন আরো ভারী হয়ে ওঠে। তার তীক্ষ্ণ নজর শ্রেয়াবাজের শরীরের উপর পড়ে। শালের ফাঁকগুলো বেরিয়ে আসা শুভ্র রঙের কাপড়ের আভাস তার মনে নতুন উৎকণ্ঠা জাগায়। তিনি আর নিজেকে স্থির রাখতে পারেন না। কণ্ঠে উদ্বেগের কঠোর ঝাঁজ এনে প্রশ্ন করেন, এ কি হাল হয়েছে তোমাদের? তোমরা ঠিক আছো তো? জুনায়েদ মায়ের উদ্বেগ দূর করার জন্য বলে, আম্মিজান, আপনি শান্ত হন, আমরা ঠিক আছি। কিছু সমস্যার মুখোমুখি হতে হয়েছে, তবে তা পার করে এসেছি। তৎক্ষণাৎ শাহবাজ মায়ের মুখের পানে চেয়ে সরাসরি প্রশ্ন করে, আম্মি জান, তৌসিফ কোথায়?
হঠাৎ শাহবাজের এহেন প্রশ্নে শাহেলা বানুর সামনে এসে কিছুটা সন্দেহ নিয়ে বলেন, তুমি তৌসিফের খোঁজ কেন করছো? আলিয়া বানু চিন্তিত হয়ে একই প্রশ্ন করেন। তবে শাহবাজের মুখের কঠোর অভিব্যক্তি দেখে তারা কিছুটা ভীত হয়ে পড়েন। তখনই আলিয়া বানু জবাব দেন, ও নিজের কক্ষেই আছে। শাহবাজ আর কোনো কথা না বলে দৃঢ় পদক্ষেপে তৌসিফের কক্ষের দিকে এগিয়ে যেতে থাকে। জাবার শাহবাজের এহেন রূপে প্রস্থান দেখে চিন্তিত কণ্ঠে তাকে থামানোর চেষ্টা করে বলে ওঠে, আপনার শরীর খারাপ, বিশ্রামের প্রয়োজন রয়েছে, কক্ষে চলুন। শাহবাজ তার দিকে তীব্র দৃষ্টি নিক্ষেপ করে বলে, জবা ফুল, তোমার জানা প্রয়োজন। আমার কাজে বাধা দেওয়া আমি পছন্দ করি না। এই একটি মাত্র বাক্যই যথেষ্ট ছিল যাওয়ার মনে ভয় সঞ্চার করতে। সে নত হয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই শাহবাজ ধামকে সুরে বলে ওঠে, জবা ফুল, এখানে দাঁড়িয়ে না থেকে কক্ষে যাও। শাহবাজের আদেশে জবা আর কোনো কথা না বাড়িয়ে নিজ কক্ষের দিকে চলে যায়। ফের শাহবাজ দৃঢ় পায়ে তৌসিফের কক্ষে প্রবেশ করে। তৌসিফ কারো পায়ের ভারী শব্দ শুনিয়ে পেছন ফিরতে শাহবাজকে দেখে। তার চোখে মুহূর্তের জন্য ভয়ের ঝলক দেখা যায়, কিন্তু নিজেকে সামলে বলে ওঠে, তুই এখানে শিকার থেকে ফিরলি কখন? শাহবাজ গম্ভীর কণ্ঠে পাল্টা প্রশ্ন করে, আমাদের উপর হামলা তুই করিয়েছিস। এহেনা প্রশ্নে তৌসিফ থমকে গিয়ে শুকনো ঢুক গিলে বলে, কি কি যাতা বলছিস? আমি কেন তোদের উপর হামলা করাবো? তৌসিফের প্রত্যুত্তরে শাহবাজ মুখে কুটিল হাসি ফুটে বলে, আমাদের উপর তুই হামলা করাসনি তো কেন আমার উপর বাঘের হামলার মিথ্যা খবর সবার কাছে পৌঁছালি? তৌসিফ কিছুটা ঘাবড়ে গিয়েও কঠোর কণ্ঠে বলে, আমার দোষ নেই, আমি খবর পেয়েছি অন্য কারোর মাধ্যমে, তাই তোর বিপদের কথা চিন্তা করে তোদের জানিয়েছি। শাহবাজ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে ফের বলে, তবে বেশ, যার কাছ থেকে এই মিথ্যা খবর পেয়েছিস তাকে আমার সম্মুখে হাজির কর। আমিও জানতে চাই কার এত সাহস যে মির্জানগরের জমিদার সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার করে। শাহবাজের কথার পৃষ্ঠে তৌসিফ জড়সড় হয়ে বলে ওঠে, সে তো মারা গেছে, গতকাল অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে। তুই বিশ্বাস না করলে তার কবর দেখাতে পারি আমি তোকে। তৌসিফের কথা শুনে শাহবাজের ঠোঁটে বিদ্রুপের হাসি ফুটে ওঠে। ফের সে বলে, জবা কি আদৌ শূন্য সে মানি? কে জানে, সে তো ব্যস্ত নিজ কর্মে। নিজ কর্ম সম্পূর্ণ করে মুখে মিষ্টি হাসির রেখা টেনে বলে ওঠে, হয়ে গেছে। জবান মিষ্টি হাসিতে শাহবাজ খানিকক্ষণ নিজের বাজ পাখির নিয়ে দৃষ্টি রেখে কথা না বলে উঠে দাঁড়ায়। ফের গুরু গম্ভীর পদচারণে দর্পণের সম্মুখে দাঁড়িয়ে নিজেকে দেখে শান্ত স্বরে বলে ওঠে, হয়ে গেছে, এবার শালটা গায়ে জড়িয়ে দাও, আমি বাহিরে যাব। শাহবাজের কথায় জবা চোখ ছোট করে চিন্তিত হয়ে বলে ওঠে, কোথায় যাবেন? আপনি অসুস্থ, বিশ্রাম নেওয়া প্রয়োজন আপনার। জবার বাক্যে শাহবাজ কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে নিজের অতীব তীক্ষ্ণ চোখ দুটো ছোট করে তার পানে চাইতে জবা থর ফুরিয়ে বলে ওঠে, আচ্ছা, এক্ষুনি দিচ্ছি পরিয়ে। কথাটি বলে বিন্দু মাত্র সময় নষ্ট না করে শুভ্র চাদরটি হাতে তুলে নিয়ে শাহবাজের সামনে এগিয়ে যায় জবা। কিন্তু সেখানে বাধে এক অস্বস্তিকর সংকট। শাহবাজ তার গম্ভীর মূর্তি ধরে বিশাল দেহখানা নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার নাগাল পাওয়া এক প্রকার অসম্ভব হয়ে ওঠে জবার জন্য। বেচারি খুব সহজেই পাঞ্জাবি খানা পরিয়ে দিতে সক্ষম হয়েছিল শুধুমাত্র শাহবাজের বসে থাকার দরুন। এখন তো সে তার বিশাল আকৃতির দেহখানা নিয়ে দাঁড়িয়ে আছে। সে কি বোঝে না যাওয়ার মতো ছোট ফুল কি করে তার নাগাল পাবে যদি একটু না ঝোঁকে? মনে মনে কথাগুলো ভাবে জবা, তবু মুখে কিছু বলছে না। শাহবাজ বুঝতে পারে জবার মনোভাব, তবু ঝুঁকে না বিন্দু পরিমাণও। জবা নিজ পায়ের পাতায় ভর দিয়ে শালখানা পরিয়ে দেওয়ার চেষ্টা করে অবিরত, তবু ঠিকঠাক নিজ কর্ম সম্পাদনে ব্যর্থ হচ্ছে বারংবার। জবার আপ্রাণ চেষ্টা দেখে শাহবাজের মুখে বাঁকা হাসি ফুটে ওঠে। ফের মনে মনে বলে ওঠে, বোকা ফুল, যেরূপ ভাবে আমায় আপন করেছো সেরূপ ভাবে না হয় আমায় ঝুঁকতে বাধ্য করো। আমার উপর তোমার অধিকারের বিন্দু পরিমাণ হক না হয় প্রয়োগ করো। কথা দিচ্ছি, যেই মুহূর্তে তুমি আমার প্রতি অধিকার দেখাবে সেই মুহূর্তে এই শেহবাজ মির্জা তার সগৌরবে উচ্চ রাখা শির নত করবে তার প্রেমময় রক্ত জবার নিকট। শাহবাজের ভাবনার মাঝে জবা হাল ছেড়ে মুখ মলিন করে দাঁড়িয়ে পড়ে। জবার এহেনো হালাত দেখে শাহবাজ তার কাজ ঝুঁকাতে প্রস্তুত হতেই জবার নজর পড়ে সামনে থাকা বসার ছোট আসন। মুহূর্তে তার মলিন মুখে হাসির রেখা ফুটে ওঠে।
শেহবাজ দেখে সেই হাসি, বোঝার চেষ্টা করে তার অর্থ। তখনই যাবার সম্মুখে থাকা ছোট্ট আসনটি টেনে আনে শেহবাজের নিকটে। শেহবাজ কিছু বলার পূর্বেই জবা হাসি মুখে আসনটিতে দাঁড়িয়ে ব্যস্ত হয়ে পড়ে তাকে শাল পরাতে। জবার এরূপ কর্মে নিঃশব্দে চোখ দুটো ছোট করে দেখতে থাকে সে। আর জবা, সে তো যুদ্ধ জয় করার ন্যায় উৎফুল্লতা নিয়ে শেহবাজের শালখানা পরিয়ে দিয়ে বলে ওঠে, পেরেছি আমি, হয়ে গেছে শাল পরানো। কথাটি বলেই জবা আসন থেকে নামতে উদ্যত হয়, কিন্তু ঠিক তখনই শেহবাজ তার প্রশস্ত শীতল এবং বলিষ্ঠ দুই হাত রেখে দেয় জবার কোমরের উপর। শিমুল তুলোর মতো কোমল সেই স্থানে শেহবাজের স্পর্শ যেন ঝড়ের মতো আঘাত করে জবার স্নায়ুকে। মুহূর্তে চমকে ওঠে সে, চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে ওঠে, ঠোঁট কেঁপে ওঠে, যেন কিছু বলার চেষ্টা করছে কিন্তু শব্দ বেরোয় না। শেহবাজ তার গভীর তীক্ষ্ণ দৃষ্টিতে জবার চমকায়িত চোখের পানি রেখে বলে, শালখানা পরিয়ে দিতে আপনার আমার সমান হতে হলো, অথচ আপনি চাইলেই আপনার সম্মুখে থাকা ব্যক্তিটিকে আপনার বরাবর করতে পারতেন, কিন্তু আপনি সেটা চাননি। যদি চাইতেন তবে এত কষ্টের প্রয়োজন হতো না, অসাধ্য আপনার জন্য সহজে সাধ্য হয়ে উঠত। জবা ফুল, মনে রাখবেন, নিজের যোগ্যতা প্রমাণ করতে কারো সমান হওয়া সবসময় জরুরি নয়, বরং বুদ্ধি দিয়ে তাকে এমন পরিস্থিতিতে ফেলুন যেখানে সে নিজেই আপনার কাছে ঝুঁকতে বাধ্য হয়। তাই আমি বলবো, নিজেকে সমান প্রমাণ করার চেষ্টা না করে তাকে আপনার কাছে নত করতে শিখুন, এতে জয় কিন্তু আপনারই হবে। কথাগুলো বলে শেহবাজ তার বলিষ্ঠ হাতে জবার কোমরে দৃঢ় চাপ প্রয়োগ করে তাকে আসন থেকে নিচে নামিয়ে দেয়। কোনো বাক্য বিনিময়ের সুযোগ না দিয়েই সে দ্রুত পায়ে কক্ষের বাইরে চলে যায়। তার ভারী পদচারণায় শব্দ ধীরে ধীরে মিলিয়ে যায় দোরগোড়ায়। জবা অবাক দৃষ্টিতে চেয়ে থাকে শেহবাজের প্রস্থান পথের দিকে। তার ছোট্ট চঞ্চল মস্তিষ্ক সেই কঠোর কথাগুলোর অর্থ স্পষ্ট করতে গিয়ে বিফল হয়। শেহবাজের অদ্ভুত আচরণের রহস্য বুঝতে না পেরে সে মনে মনে ভ্রুকুটি করে। তবে এসব ভাবনায় নিজেকে জড়ানোর চেয়ে তার উদাসীন চিত্ত যেন মুক্তির পথ খুঁজে। সব চিন্তা দূরে ঠেলে দিয়ে জবা তার স্বভাব সুলভ চঞ্চল পায়ে দ্রুত এগিয়ে যায় শাহানুর ও রুকায়ার সহিত গল্প গুজবে সময় পার করতে। সময় ধীরে ধীরে গড়াতে থাকে, সূর্য তার শেষ আলোর রশ্মি হারিয়ে সীমানায় মিলিয়ে যায়। শেহবাজ তার দরবারে এক গোপন বৈঠকে ব্যস্ত, যেখানে তার বিশ্বস্ত সহচররা আলোচনা করছে এক গুরুতর বিষয় নিয়ে। তাদের আলোচনার মূল কেন্দ্র হয়ে উঠেছে তাদের উপর হওয়া হামলা। শেহবাজ জানে তাদের উপর এই হামলা মূলত কে করাতে পারে, তবু প্রমাণ জরুরি। তাই সে সকলকে যে কোনো মূল্যে অপরাধীকে ধরতে প্রমাণ সংগ্রহ করতে বলে। সকলে শেহবাজকে আশ্বস্ত করে প্রমাণ তারা খুঁজে বের করার চেষ্টা করবে। ফের শেহবাজ হামলার আলোচনার রীতি ঘটিয়ে চলে যায় সেই রহস্যময়ী খুনের সন্ধানের কাজ ঠিক কত দূর গড়ালো তা জানতে। সুতরাং সে সকলের উদ্দেশ্যে প্রশ্ন করে, সেই খুনির সন্ধানের কাজ কত দূর? শেহবাজের প্রশ্নে সকলে নত হয়ে যায়। তাদের এহেন নত হওয়া রূপ দেখে শেহবাজের প্রচন্ড ক্রোধ হয়। সে দাঁতে দাঁত চেপে গর্জে বলে ওঠে, আপনাদের এই খুনের ব্যাপারে কিছু জিজ্ঞেস করা হলেই আপনাদের সকলের হালাত করুণ হয়ে ওঠে, এরকমটা কেন? শেহবাজের প্রশ্নে একজন সভাসদ বলে ওঠেন, হুজুর, আমরা যথাসাধ্য চেষ্টা করছি খুনিকে ধরা, কিন্তু এই খুনির সন্ধান আমরা কোনোভাবেই করতে পারছি না। খুনি তার কোনো খুনের প্রমাণই রাখে না। এমন প্রতিফলিত হয় যেন সে তার ঠান্ডা মস্তিষ্কে খুনগুলো করেই সকল প্রমাণ নষ্ট করে দেয়। অথচ সাধারণত সকল খুনি কিছু না কিছু ভুল করেই, অথচ এই খুনির দ্বারা এখনো অবধি কোনো ভুল হয়নি। লোকটির কথায় শেহবাজের রাগ বেড়ে দ্বিগুণ হয়। তবু সে নিজেকে কিছুটা সামনে বলে ওঠে, যদিও এখন কোনো প্রকার খুন হচ্ছে না, কিন্তু আমার মনে হয় খুনি খুব জলদি নিজের পরবর্তী শিকার ধরার আয়োজনে নেমে পড়বে। তাই সকলকে আমি সাবধান করছি, পরবর্তী খুন হওয়ার পূর্বেই তাকে ধরে ফেলার কাজে লেগে যান আপনারা। কথাগুলো উচ্চারণ করে শেহবাজ তীব্র ক্রোধে তার সিংহাসন ত্যাগ করে।
মাটি স্পর্শকারী প্রতিটি পদক্ষেপে এক ভীতিবৃদ্ধ শব্দ সৃষ্টি করতে করতে দরবারের হল থেকে বেরিয়ে যায়। তার প্রস্থানে যেন এক সংকটের ছায়া নেমে আসে। সভাসদরা একে একে তাদের আটকে রাখা নিঃশ্বাসগুলো ছেড়ে দেয় এবং অগাধ হতাশায় স্তব্ধ কণ্ঠে বলে ওঠে, কিভাবে ধরবো তাকে, যার সম্পর্কে আমাদের কাছে এক বিন্দু ধারণাও নেই? জবা, শাহানুর ও রুকাইয়া মিলে গল্পে মশগুল। আজ তাদের গল্প জমিয়ে রেখেছে জবা। মেয়েটা তার ভ্রমণ পথ থেকে শুরু করে তাদের উপর হওয়া হামলার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিচ্ছে সকলকে। তার সকল কথা মনোযোগ সহকারে শুনছে রুকাইয়া ও শাহানুর। গল্পের এক পর্যায়ে এসে আবাদের উপর হওয়া হামলার বর্ণনা দিতে গিয়ে কেমন মুখটা মলিন হয়ে গেল তার। জবার ভেতর হওয়া সকল পরিবর্তন নজর এড়ায়নি রুকাইয়ার। সে মনে মনে স্বস্তি বোধ করে জবার এখনো পরিবর্তনে। মেয়েটি যে বুঝতে পেরেছে সে আবাজের প্রতি হওয়া নিজের দুর্বলতা এই ঢের। অন্যদিকে শাহানুর আফসোসে মুখ মলিন করে ফেলেছে জবার ভ্রমণের গল্প কথা শুনে। সেও তো চায় এমন ভ্রমণে যেতে, অথচ কেউ তাকে নিয়ে যায় না। জীবনে প্রথম সেলিম তাকে এই মহলের বাহিরটায় দেখিয়েছিল, তাও একবারই। সে দিনের পর থেকে সে কতবার সেলিমকে বলেছে তাকে মহলের বাহিরে নিয়ে যেতে, কিন্তু সেলিম আর কোনো মতেই তাকে মহলের বাহিরে নিয়ে যায়নি। আজ জবার মুখে ভ্রমণের কথা শুনে শাহানুরের ভীষণ রাগ হলো সেলিমের প্রতি। তাই মনে মনে ঠিক করে ফেললো সে আর সেলিমের সাথে কথাই বলবে না। তার অবুঝ ভাবনার মাঝে রুকাইয়া জবাকে আমতা আমতা করে প্রশ্ন করে ওঠে, জবা, শুনলাম জুনায়েদ ভাইজানও নাকি আঘাত পেয়েছেন, তার আঘাত কি খুব বেশি গভীর? রুকাইয়ার প্রশ্নে জবা তার পানে চেয়ে বলে ওঠে, আপাজান, আমি তো ওনার চিন্তায় এতটা অস্থির ছিলাম যে ভাইজানের ক্ষতটা ঠিক খেয়াল করিনি, তবে শুনেছি আঘাতটা খুব গভীর। জবার এমন প্রত্যুত্তরে রুকাইয়ার মন এক দোলাচলে ভরে উঠল। তার হৃদয়ের গভীরে জুনায়েদের অব্যক্ত যন্ত্রণার প্রতিধ্বনি যেন স্পষ্টভাবে প্রতিধ্বনিত হতে থাকে। সে নিজের অন্তর দিয়ে অনুভব করতে পারছিল সে বেদনা যা কখনো অকথিত থেকেও তীব্র। এরপর এক অজানা অস্থিরতায় আক্রান্ত হয়ে তার পক্ষে আর সেখানে বসে থাকা অসম্ভব হয়ে উঠল। বুকের অশান্তি চাপিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে সে প্রস্থান করলো নিজের কক্ষে। রুকাইয়ার আকস্মিক এই পরিবর্তনে জবা কিছুটা হতভম্ব হয়ে দেখল তার প্রস্থান, কিন্তু বিষয়টা না ঘাটিয়ে সেও চলে যায় নিজ কক্ষে। আর শাহানুর সকলের প্রস্থানের পর নিজ কক্ষের বারান্দায় দাঁড়িয়ে তাকায় আকাশের পানে। সকলের উপর তার ভীষণ অভিমান হয়, হবে নাই বা কেন? সকলে যে তাকে বন্দী করে রাখতে চায়, শুধু সেলিম ছাড়া। তাই শাহানুর আকাশে উদিত চাঁদের পানে চেয়ে চিৎকার করে নিজ অবুঝ মনে বলে ওঠে এক আবেগীয় বাণী, সেলিম, তুমি বলেছিলে আমি পদ্ম ফুল, আর তুমি তো সে পদ্ম ফুলে পড়া চাঁদের আলো, তাই না? তবে সে পদ্ম ফুলের মতো আমার উপর কেন পড়ছো না? কেন কোনো আলো দেখি না আমি এ মহলে? তুমি কি আমায় নিতে পারো না তোমার সাথে একবারের জন্য? আমার ভালো লাগে না আর এখানে, নিয়ে যাও না তোমার সাথে। শাহানুর কথাগুলো বলছে ঠিকই, কিন্তু তা যেন এক অপার্থিব স্তরে হারিয়ে যাচ্ছে, যেখানে তার শব্দগুলোর কোনো প্রতিক্রিয়া বা প্রতিধ্বনি শোনা যায় না। কারণ কথাগুলো যাকে বলছে সে তো নেই, কিংবা থাকলেও কি তার শাহানুরের কথার পৃষ্ঠে কোনো জবাব দেওয়ার ক্ষমতা কি ছিল? অথবা তার কি দুঃসাহস আছে জমিদার মহলের ছোট কুমারীকে নিয়ে যাওয়ার? সে কুমারী যে শক্তির অট্টালিকায় আবদ্ধ, যেখানে প্রতিটি পদক্ষেপ নিখুঁত হিসেবে রাখতে হয়। রাত্রির গভীরতা ক্রমশই বাড়ছে। মহলের বাইরে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। এক শূন্য পরিবেশে বিভোর হয়ে জবা তার কক্ষে পায়চারি করছে। তার ভীষণ চিন্তা হচ্ছে তার ফুসুবাবুকে নিয়ে। লোকটি সে কখন গিয়েছে এখনো ফেরার নাম নেই। এখন এই অসুস্থ শরীর নিয়ে কি করছে মহলের বাহিরে তা বুঝতে পারছে না সে। তাই অস্থিরতার সম্পূর্ণ কক্ষ ঘুরে বেড়াচ্ছে সে। তার অস্থিরতার মাঝে এই কক্ষের দরজা ঠেলে শব্দ করে প্রবেশ করে শেহবাজ। দরজার শব্দ পেতেই সেখানটায় নজর দেয় জবা। সম্মুখে সুস্থ রূপে শেহবাজকে দেখে তার অস্থিরতা সম্পূর্ণ কেটে যায়, তবু ভীষণ রাগ হয় তার। তাই রাগের মাথায় রুদ্রমূর্তির রূপ ধারণ করে বলে ওঠে, এই অসুস্থ শরীর নিয়ে এতক্ষণ কি করছিলেন বাইরে? আপনার কি উচিত ছিল না তাড়াতাড়ি মহলে ফেরার? কোথায় গিয়েছিলেন আপনি? জবার এখনো রূপেও করা প্রশ্নে শেহবাজ খানিকক্ষণ জবার দিকে চেয়ে চোখ ছোট ছোট করে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে, কেন জানতে চাইছো? শেহবাজের প্রশ্নে জবার বোধগম্য হয় এতক্ষণ সে কার সামনে প্রশ্নগুলো করছিল। মুহূর্তে এসে তার রুদ্র রূপ ভুলে ভেজা বিড়ালের মতো বলে ওঠে,
আরে আমি জানতে চাইবো কেন? আপনার ইচ্ছা হলে বলবেন, না ইচ্ছা হলে বলবেন না। জবার করার প্রত্যুত্তর ভালো লাগলো না শেহবাজের। সে চেয়েছিল জবা সজরে বলবে আমি আপনার অর্ধাঙ্গিনী, সবকিছু জানার অধিকার আছে আপনার। অথচ বুকা ফুলটা বিড়াল ছানার মতো চুপসে গেল। তাই ভীষণ রাগ হলো তার। সুতরাং জবার দিকে আর এক পলকও না তাকিয়ে দর্পণের সামনে গিয়ে ক্রোধিত কণ্ঠে দুহাত উঁচু করে গম্ভীর ভাবে বলল, শালটা খুলে দাও। শেহবাজের এহেন রুক্ষভাবে বলা কথায় জবা ভাবলেও হয়তো তার কাছে কৈফিয়ত চাওয়ার দরুন ফুসুবাবু ফুসেছেন। তাই তাকে আর ক্রোধিত না করে জবা তৎক্ষণাৎ সন্তর্পণে শেহবাজের শালখানা খুলে দিয়ে বলে উঠল, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনোই আপনার কাছে কৈফিয়ত যাব না। ব্যাস, এইটুকু কথায় যথেষ্ট ছিল শেহবাজের ক্রোধকে দাবানলের লাভার ন্যায় জ্বালিয়ে দিতে। সেই মুহূর্তে জবার দিকে ঘুরে সজোরে তার থুতনি চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, বোকা ফুল, যদি না জানেন কোথায় কি বলা প্রয়োজন, তবে আল্লাহর দোহাই লাগে আমার সম্মুখে আর কোনো কথা বলবেন না। কথাগুলি বলে শেহবাজ জবার থুতনি ছেড়ে দিয়ে ক্ষুব্ধ চরণে পালঙ্কে গিয়ে শুয়ে পড়ে। শেহবাজের এহেন আচরণে জবার ছোট্ট মন কুঠুরিতে ভর করে এক রাস অভিমানের দল। ফলশ্রুতিতে নয়ন হতে গড়ে পড়ে অশ্রুকণারা। ওই যে কথায় আছে না, পছন্দের মানুষ যদি উঁচু গলায়ও কথা বলে তবে ভীষণ কষ্ট হয়। ঠিক তেমনই শেহবাজের এহেন আচরণ ভীষণ পীড়া দিচ্ছে জবাকে। তাই নিজের চোখ হতে অশ্রুকণা মুছে দাঁড়িয়ে থাকে সেখানটায়। বেশ কিছু সময় পার হওয়ার পরও সম্মুখে জবাকে না দেখে দাঁতে দাঁত চেপে গর্জে উঠে শেহবাজ বলে উঠে, ফুল, এক্ষুনি তুমি যদি বিছানায় না আসো তবে বিশ্বাস করো আমি উঠে গিয়ে তোমার নাক কেটে দিব। তখন দেখবো কিভাবে নাক টানো। শেহবাজের এহেন হুমকি স্বরূপ কথা শুনে জবা আর এক মুহূর্ত বিলম্ব না করে শেহবাজের পাশে কাত হয়ে শুয়ে পড়ে। জবার এরূপ আচরণে শেহবাজের গম্ভীর মুখে শীতল হাস্য রেখা ফুটে ওঠে। তবে সেটা জবার অগোচরে। ফের তার আর জবার মধ্যবর্তী দূরত্ব দেখে শেহবাজ গম্ভীর মুখে বলে ওঠে, ফুল, কাছে আসো। শেহবাজের গুরু গম্ভীর ডাকে জবা বিন্দু মাত্র বিলম্ব না করে এগিয়ে গিয়ে যে সামান্য দূরত্ব ছিল তা মুছে দিতে চেষ্টা করতেই শেহবাজ বজ্র কঠিন হাতে জবার বাহু আঁকড়ে ধরে তাকে নিজের কাছে টেনে নেয়। কোনো ফাঁক রাখার অবকাশ না রেখে নিজের শক্তপোক্ত হাতে জবাকে এমনভাবে জড়িয়ে ধরে যেন তাদের মধ্যকার সামান্য দূরত্ব অস্তিত্বহীন হয়ে যায়। শেহবাজের এভাবে আকস্মিক কাছে টেনে নেওয়ার আচরণে জবা পুরোপুরি হতচকিত হয়ে পড়ল। নিজেকে শেহবাজের কাছ থেকে দূরে সরানোর ব্যর্থ চেষ্টায় জবা সংকুচিত স্বরে বলে উঠল, কি করছেন? ছাড়ুন আমাকে, আপনি ব্যথা পাবেন। জবার কথার প্রত্যুত্তরে শেহবাজ তার বাজ খায় গম্ভীর কণ্ঠে বলে ওঠে, সেটা আপনাকে ভাবতে হবে না, আপনি বরং নড়াচড়া না করে ঘুমান। দেখা যাবে অতিরিক্ত নড়াচড়ায় অতিরিক্ত কিছু হওয়ার সম্ভাবনা আছে। শেহবাজের কথার গভীরতার মুহূর্তেই জবার শুভ্র মুখ লজ্জায় অরুণীম হয়ে ওঠে। সে লাজুক দৃষ্টি আর নিজের আবেগের ভার সামলাতে দিতে না পেরে সে নড়াচড়া থামে শেহবাজের প্রশস্ত মুখে মুখ গুজে লুকানোর ব্যর্থ চেষ্টায় মগ্ন হয়ে পড়ে। জবার এহেন সংকোচ আর নিজেকে গুটিয়ে নেওয়ার দৃশ্য দেখে শেহবাজ কোনো কথা না বলে শান্ত অথচ দৃঢ় হাতে উষ্ণ ল্যাপখানা তাদের উপর টেনে দেয়। একে অপরকে নিবিড় আলিঙ্গনে আবদ্ধ করে, যেন সৃষ্টির সমস্ত নির্ভরতা শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ। তারা নিঃশব্দে হারিয়ে যায় নিদ্রার গভীর রাজ্যে। রাত গভীর হয়, শূন্য বুকে নিদ্রাহীন চোখে জুনায়েদ পালঙ্কে শুয়ে দৃষ্টি তাক করে আছে জানালার বাহিরে। এই শীতল মৌসুমেও জুনায়েদ কোনো প্রকার উষ্ণ পোশাক পরিধান না করে কেমন শূন্য চোখে দেখছে অন্ধকার জগৎটাকে। জানালা ভেদ করে বাহির হতে আগত শীতল প্রভঞ্জন ছুঁয়ে যাচ্ছে তার নির্জীব দেহখানা। তবু নেই কোনো প্রতিক্রিয়া। কি করে থাকবে? ভাবনায় যে তার অন্য কেউ। তার ভাবনার মানবটি বড় নির্দয়, কঠোর। এই জুনায়েদ নামক প্রেমিক পুরুষটির প্রতি নেই তার কোনো দয়া মায়া। যদি থাকতো তবে তার উপর হওয়া হামলার কথা কর্ণগোচর হতেই একটিবার হলেও স্বচক্ষে তাকে দেখতে আসতো। অথচ নিষ্ঠুর মেয়েটি একটিবার উকিও দিল না তার আশেপাশে। এই ভাবনা কেমন অসহ্যনীয় দহনে পুরাচ্ছে জুনায়েদের বক্ষপিঞ্জর। মেয়েটি শেষ করে দিল তাকে। নিজের অস্থির মনে আর শুয়ে থাকতে না পেরে জুনায়েদ বিছানা থেকে উঠে ধীর পায়ে এগিয়ে যায় বারান্দায়। সেখানে নিজ দুর্বল শরীরটা টেনে দাঁড় করে দৃষ্টি দেয় দু ডম্বরের জলজল করে জ্বলতে থাকা চন্দ্রটির পানে। আচ্ছা, হাতটিকে ভীষণ নিঃসঙ্গ মনে হচ্ছে জুনায়েদের কাছে। হবে নাই বা কেন?
আজ চাঁদকে ঘিরে থাকা তারকারাজিরা যে চিহ্ন নেই তার আশেপাশে। অদ্ভুত এক হাসি খেলে যায় তার অধরে। সেই হাসির মাঝে লুকিয়ে আছে কিছু কষ্ট, কিছু অস্থিরতা, কিছু না বলা কথা। বড় একটি দীর্ঘশ্বাস টেনে জুনায়েদ চন্দ্রের পানে তাকিয়ে বলে ওঠে, ও হে চাঁদ, তুমি জানো তোমার মতোই নিঃস্ব আমি, তবুও তুমি তো দূরে ভুবন থেকেও অমল ধ্রবল আলো দিয়ে সাজাও পৃথিবী, আর আমি নিজেকে পড়াই নিঃশব্দে, চেয়েও পারি না নিজের আলোই তাকে রাঙাতে। তুমি যেমন জানো রাত শেষ হলে তোমার আলোকিত সময়টুকু ফোরাবে, আমিও জানি প্রতিটি দিন শেষে আমার নীরবতা গাঢ়তর হবে। তবু অপেক্ষা করি তার, যার দহনে পড়ে এই অন্তর। ওহে চাঁদ, তোমার মতোই আমিও পুড়ে দিই একাকিত্বের সমুদ্রে। তোমার মতো আমিও অপেক্ষা করি, কখনো এক ঝলক আলোর, কখনো এক মুঠো মায়ার। জুনায়েদের আবেগময় বাক্যের প্রতিটি সমাপ্তি যেন নিঃশব্দে গর্ভে হারিয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে কক্ষের নিস্তব্ধতা ভঙ্গ করে দরজায় এক প্রকার দৃঢ় করাঘাত প্রতিধ্বনিত হলো। ভ্রু কোঁচকে গেল তার। এই অপ্রত্যাশিত সময়ে কারো আগমনের সম্ভাবনা কল্পনায়ও ছিল না। কৌতূহল আর দ্বিধার মিশ্র অনুভূতিতে সে ধীর পায়ে দরজার দিকে এগোলো। দরজা খুলতেই চাদরে মোড়া এক ছায়ামূর্তি দ্রুততার সাথে তার কক্ষে প্রবেশ করলো। জুনায়েদ বিস্ময়ের আবেশে স্থবির হয়ে পড়ার আগেই ছায়ামূর্তিটি দরজা বন্ধ করে পিঠ ঠেকিয়ে থামথামে শ্বাস নিতে লাগলো। দৃশ্যটি এমন যেন কোনো তীব্র অস্থিরতা তাকে তাড়া করে ফিরেছে। জুনায়েদ কিছু বলার জন্য ঠোঁট খুলতেই ছায়ামূর্তিটি মুখ হতে চাদরের আবরণ সরিয়ে এক পলকে তাকিয়ে হাত বাড়িয়ে বলে উঠল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।